আজকে আমরা নিউক্লিয়ার পাওয়ার স্টেশন নিয়ে পড়াশোনা করব। এটা হচ্ছে ব্যাপারটা সহজ, মানে কনসেপ্ট আগের মতোই আমাদের। আপনারা জানেন সেটা হচ্ছে আমরা জেনারেটিং স্টেশন নিয়ে পড়াশোনা যেদিন থেকে করা শুরু করছি সেদিন থেকে আমাদের মাথার মধ্যে ঢুকে এসে বিদ্যুৎ উৎপাদন করতে হবে, অ্যাজ পসিবল বিদ্যুৎ উৎপাদন করা। তো বিদ্যুৎ উৎপাদন করার জন্য আমরা থার্মাল পাওয়ার স্টেশন পড়লাম, হাইড্রো পাওয়ার পড়লাম, তারপরে হচ্ছে এটা পড়তেছে, আর কি জানি পড়লাম। এই যে এগুলো পড়তেছে আমাদের মূল একটাই টার্গেট, সেটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা। এখন আপনাদের মাথায় কোশ্চেন আসাটা ভেরি ভেরি মাচ ন্যাচারাল। সেটা হচ্ছে কেন আমাদের বিদ্যুৎ উৎপাদন করার জন্য এতগুলো, এই যে আমরা গত ক্লাসে মনে হয় ডিজেল ইঞ্জিন নিয়ে পড়াশোনা করলাম, এতগুলো দরকার, যে কেন ডিজেল দরকার হচ্ছে হাইড্রো থাকতে, আবার কেন নিউক্লিয়ার দরকার হচ্ছে থার্মালটা থাকতে। মানে একটার অল্টারনেট কেন আরেকটা চলে আসতেছে এবং আশাটা কেন গুরুত্বপূর্ণ। মূল কথা যেটা, সেটা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ার, আমাদের টাকা বাঁচাইতে হবে, সমাজকে আমাদের সার্ভ করতে হবে, দেশকে সার্ভ করতে হবে কম টাকায় ভালো জিনিস দিয়ে। এখন কম টাকায় ভালো জিনিস ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে আপনি দেখবেন এই যে ডিজেল ইঞ্জিনের যে পাওয়ার প্ল্যান্ট, ডিজেল দিয়ে যে যে পাওয়ার প্ল্যান্ট, এরকম পাওয়ার প্ল্যান্ট একদম মানে হচ্ছে একদম রেগুলার ইউজ, মানে রেগুলার ইউজ বলতে হোয়াট আই মিন সেটা হচ্ছে আপনার রেগুলার না বলে এটাকে বলতে পারি যে সব সময় সার্বক্ষণ, এই যে সার্বক্ষণিক ইউজ কিন্তু এদেরকে করে না। কেন করে না? কারণ হচ্ছে এমনিতেই দিন দিন এই এই জ্বালানির দাম বাড়তেছে। এখন আবার এই জ্বালানির সমাজের জন্য, এই যে পরিবেশের জন্য এটা একটা ক্ষতিকারক, ক্ষতির কারণ হতে পারে, যেহেতু কার্বন নিঃসরণ করে। তো সেহেতু হচ্ছে এটা রেগুলারলি ইউজ করে না। কিন্তু আপনারা দেখবেন, আপনারা হচ্ছে আরেকটা ইয়ার নাম শুনছেন, সেটার নাম হচ্ছে আপনার এটাকে রেন্ট, রেন্টিং বলে এটাকে, রেন্টাল, কুইক রেন্টাল বলে এটাকে। কুইক রেন্টাল জিনিসটা কি? যেটা হচ্ছে ইমিডিয়েট আপনার কোনো একটা লোড সাপ্লাই দিতে হচ্ছে, বা ইমিডিয়েট কোনো একটা আপনার পাওয়ারের উৎস দরকার হচ্ছে, ইমিডিয়েট একদম সাথে সাথে, তখন আপনি হচ্ছে এই যে ডিজেলের এগুলো ইউজ করতে পারেন, যেগুলোকে বলা হয় কুইক রেন্টাল। কিন্তু এই কুইক রেন্টালের মধ্যে দেখা যায় এগুলো খরচ কিন্তু অনেক বেশি হয়ে যায়। খরচ অনেক বেশি বলতে হচ্ছে আমরা মোটামুটি এখন স্ট্যান্ডার্ড যে বিদ্যুৎ বিল দিই, এটা 10 টাকার আশেপাশে, 10 টাকার আশেপাশে আমরা পার ইউনিট হচ্ছে বিদ্যুতের বিল দেই। এখন কিন্তু ডিজেলের যদি আপনি বিদ্যুতের বিল পার ইউনিট হিসাব করেন, দেখেন যে এটা 20 টাকারও পরে পড়ে যায়। তার মানে এটা হচ্ছে একদম রেগুলার বেসিসে এটা থেকে পাওয়ার জেনারেট করা মোটেও হচ্ছে কি না, ইকোনমিক্যালি এটা ফিজিবল না। এটা এটা আমরা যদি ইকোনমি, টাকা পয়সার কথা চিন্তা করি, এটা মোটেও হচ্ছে ফিজিবল ব্যাপার সেপার না। তারপরে দেখেন আমরা হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা কোল নিয়ে, যদি কোল থেকে অর্থাৎ কয়লা থেকে যদি আমরা পাওয়ার উৎপাদন করি, সেখানেও দেখা যায় মোটামুটি 12-13 টাকার আশেপাশে বিদ্যুৎ বিল পড়ে, অর্থাৎ উৎপাদন কস্ট, উৎপাদনটা 12-13 টাকার আশেপাশে কিন্তু পড়ে যায়। তাহলে এখন আমাদের মূল টার্গেট হচ্ছে কমানো। কি কমানো? উৎপাদন খরচ কমানো। সেজন্য উৎপাদন খরচ কমানোর দিক দিয়ে দেখা যায় যে মোটামুটি এগিয়ে আছে কারা, সেটা হচ্ছে আপনার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো। এখানে এরা কিন্তু প্রচুর পরিমাণে এগিয়ে আছে। কিসের জন্য? বিদ্যুৎ উৎপাদন করতে যে খরচ পার ইউনিট, এরা কিন্তু অনেক এগিয়ে আছে। তারপরে এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টও কিন্তু বিদ্যুৎ উৎপাদন খরচের যে লিস্ট, এখানে সবচেয়ে কম কম খরচের দিক দিয়ে এরা অনেক এগিয়ে। কারণ হচ্ছে এখানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়ে মোটামুটি 3 থেকে 5 টাকার ভিতরে, 3-4 এরকমই পড়ে মোটামুটি বিদ্যুতের রেট, অর্থাৎ 3-4 এটার ভিতরেই মোটামুটি ভেরি করে। এখন শুধুমাত্র বিদ্যুতের টাকার হিসাব করলে তো হবে না, টাকার হিসাব আমরা বুঝলাম, আরো কিছু হিসাব আছে। সেটা হলো যে আপনার ডিউরেবিলিটি বলে, মানে হচ্ছে এটা কতদিন লং লাস্টিং করবে। আপনি হচ্ছে প্রতি মাসে বা প্রতি বছরে বা প্রতি 2-4 বছর পর পর তো আর একটা হচ্ছে জেনারেটিং স্টেশন আপনি সেট আপ করতে পারবেন না। এবং একটা জেনারেটিং স্টেশন সেট আপ করা তো চারটিখানি কথা না যে আপনি চাইলেন কি করে ফেললেন, একটা বসিয়ে দিলেন। এটা মোটেও হচ্ছে চাইলাম আর হয়ে গেল ব্যাপারটা, তা না। সেজন্য আমরা দেখি যে মোটামুটি হচ্ছে এই যে কোল বেসিস যে পাওয়ার প্ল্যান্ট গুলো, এগুলোতে দেখা যায় মোটামুটি অ্যারাউন্ড 50 বছর এগুলোর কি থাকে, এগুলোর হচ্ছে লাইফ টাইম বা লাইফ সাইকেল বলা যায় 50 বছর আশপাশে। কিন্তু আমরা যদি হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কথা চিন্তা করে, এটাও দেখা যায় যে 50-এর বেশি বা 50 থেকে 100 এটার ভিতরে থাকে। তাহলে আমরা এটার মধ্যে থেকে দুইটা সুবিধা পাচ্ছি। একটা সুবিধা হচ্ছে বিদ্যুতের টাকাটা কম, পার ইউনিট বিদ্যুৎ বিলের দামটা কম, এবং হচ্ছে এটার এটার যে লাইফ টাইম, এটা লাইফ টাইমও বেশি।
তাহলে আমরা মোটামুটি এই দুইটা মেজর সুবিধা বলা যায়। আবার রিস্কের কথা কিন্তু ফেলে দেওয়া যাবে না, রিস্ক তো আছেই। সেই চেরনোবিলের কথা আমাদের এখনো মনে আছে, রাশিয়ার কথা। তো এগুলোর কথা মনে পড়লে এখনো গা শিওরে ওঠে। কি হচ্ছে আপনার জাপানের হিরোশিমা নাগাসাকির কথা আপনাদের মনে থাকার কথা। এই যে হচ্ছে কি বলতে চাচ্ছে, এগুলো হচ্ছে পারমাণবিক, হিরোশিমা নাগাসাকিতে হচ্ছে পারমাণবিক বিস্ফোরণ, যেটা আমেরিকা মারছিল। তারপর হচ্ছে চেরনোবিলেরটা রাশিয়াতে, ওইখানে যেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট কি হয়েছিল, বিস্ফোরণ হয়েছিল। তো এগুলোর কথা কিন্তু মোটামুটি ফেলে দিলে চলবে না। আমরা আমরা হচ্ছে একটা বহুল ঘনবসতিপূর্ণ দেশ, আমাদেরকেও কিন্তু এগুলো মাথায় রাখতে হয়। কিন্তু সেটা হচ্ছে আমরা যেহেতু এখন 2025-এ এসে এইটা মোটামুটি এই বছর অলরেডি হচ্ছে টুকটাক গ্রিডে সাপ্লাই হচ্ছে। তো এখন আমাদের দেখা যায় যে আগের অবস্থার তুলনায় বা আগের আমলের তুলনায় বা আগের সময়ের তুলনায় এটার রিস্ক ফ্যাক্টর অনেকটা কমে গেছে। অর্থাৎ হচ্ছে রিস্ক হওয়ার যেই পসিবিলিটি, প্রবাবিলিটি, এটা অনেক কম আর কি আগের তুলনায়। তো সেজন্য মোটামুটি এটা স্থাপন করা। দেখা যাক এটা থেকে আমরা যে টার্গেট নিয়ে আমরা এটা স্থাপন করেছি, এটা আমাদের টার্গেট ফুলফিল করতে পারি কিনা। অনেক ব্যাপার স্যাপার তো রয়ে গেছে এখন অলরেডি। আমার অনেকগুলো ফ্রেন্ড সার্কেল ওইখানে জব করে, অনেকগুলো বড় ভাই এখানে জব করে। আমি ওইখানকার ইন্টারনাল খবরগুলো টুকটাক রাখি। ওদের ইন্টারনাল খুবই টার্মোয়েল অবস্থা আর কি, সিচুয়েশন খুবই ভালো না ওদের। রূপপুরের কথাই বলছি, ওদের হচ্ছে প্রশাসনিক যে সিচুয়েশন খুবই অস্থিতিশীল অবস্থা। তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টোটাল টোটাল কত, সেটা 24 মেগাওয়াট, এটা হচ্ছে উৎপাদন ক্ষমতা। তো আমরা আজকে যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কিভাবে উৎপাদন করে, এটা আমরা দেখব। তো আমি আপনাদের গ্রুপগুলোতে হচ্ছে অলরেডি একটা ফটো দিয়ে দিছি, এই ফটো আমরা ড্র করব। আপনারা পাইছেন, ফটোটা পাইছেন? আচ্ছা 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 আচ্ছা, আমাকে একটু রেসপন্স করেন, আমাকে একটু রেসপন্স করেন তাহলে। চলেন আমরা তাহলে শুরু করে দিই। ওই ফটোর মধ্যে আপনারা একটু ফটোটা একটু খোলেন দেখি। ওই ফটোর মধ্যে একটু খেয়াল করেন, ফটোর ঠিক ডান পাশে, ফটোটা আপনাদের চোখের সামনে একটু নিয়ে আসেন, ফটোর ঠিক ডান পাশের অংশটা একটু খেয়াল করেন তো দেখি। সেই ডান পাশের অংশটা আমরা যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট পড়ছি, একদম 100% অ্যাজ ইট ইজ আছে কিনা দেখেন তো একটু। আচ্ছা না, একদম 100% অ্যাজ ইট ইজ আছে কিনা একটু দেখেন তো। অর্থাৎ আমরা যেরকম যেরকম পড়ছি, আমরা যেরকম পড়ছি একদম হুবহু ঠিক সেমই আছে, একদম হুবহু, একটুও বেশ কম নাই, একটুও বেশ কম নাই। বুঝতে পারছেন? তো আমরা মোটামুটি হচ্ছে ওই যে ডান পাশের অংশটুকু নিয়ে আমরা আমরা পড়াশোনা করবো না, সে অনেকবারই তো পড়াশোনা করে ফেলছি। আজকে আমরা মোটামুটি পড়াশোনা করব যে এটাকে বলা হয় রিয়াক্টর, নিউক্লিয়ার রিয়াক্টর, যেটার ভিতরে যেটাকে বলা হয় যে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রাণ, ওই রিয়াক্টরটা নিয়ে আমরা পড়াশোনা করব। আমরা বাকি অংশটুকু তো সব জায়গায় কমন, অল্টারনেটর, এই যে হচ্ছে টারবাইন থাকবে, অল্টারনেটর ঘুরবে, বিদ্যুৎ উৎপাদন হবে, বাস বারে সাপ্লাই দিবে, এটা এটা তো একদম কমন ব্যাপার স্যাপার। স্টিম থাকবে, স্টিম দিয়েই টারবাইনকে ঘুরাবো, আবার স্টিমকে ঠান্ডা করার জন্য কন্ডেন্সার লাগে, কন্ডেন্সারের মধ্যে নদী থেকে পানি সাপ্লাই করি। এগুলো অনেকবারই হয়ে গেছে, সো অনেকবার আপনাদেরকে পড়াইছি। সো এগুলো নিয়ে আমার ওই পার্ট নিয়ে আলোচনা অত অত বেশি করব না। যত আলোচনা করব, আজকের মূল আলোচনার কেন্দ্র হবে নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এই রিঅ্যাক্টরটা কেমন, কি থাকে, কিভাবে কাজ করে, আমরা বেসিক্যালি এগুলো নিয়ে কথা বলবো। চলেন আমরা তাহলে এই রিঅ্যাক্টরটা ড্র করি। আপনাদের বইও আছে, আপনাদেরকে ফটো দিছি, আমি তারপর আরেকটা আঁকি। সেটা পড়াশোনা করছি হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ওকে, আচ্ছা। এখন প্রথমে আমি যেটা আঁকলাম সেটা হচ্ছে, এইটা হলো যে আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এটা একটু, আপনারা হচ্ছে এই যে রূপপুরিটা দেখছেন না, উপরের দিকে এরকম একটু গম্বুজের মতো গোলাকার অবস্থা, একটু গম্বুজ আকৃতির উপরের দিক দিয়ে একটু হচ্ছে গম্বুজের মতো, তাই না? ওকে। তারপরে এখানে দেখেন, এখানে আপনাদের বইয়ে এরকম একটা রেক্টেঙ্গেল করা আছে, যাই হোক রেক্টেঙ্গেল হলো রেক্টেঙ্গেল, আমি রেক্টেঙ্গুলারের মতো করে এঁকে দিই।
হুম, এইখানে আর কিছু এভাবে এভাবে লম্বা লম্বা দণ্ড থাকবে, লম্বা লম্বা দণ্ড। চোখেও তো দেখি না। হুম, আচ্ছা, ওকে, অল্প করে আঁকলাম। তারপরে আচ্ছা, আচ্ছা, এটার ভিতরে আঁকি। বাবা বোঝাইতে একটু কষ্ট হইটা না। ওকে, আচ্ছা, যাই হোক, খুবই আমার আঁকা আর কি আসলে হচ্ছে খুবই 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 বাজে, এটা আমি নিজেও বুঝতে পারি। তো ভালো আসলে আঁকতে পারি না, কি আর করা বলেন। আচ্ছা, এখন আমরা একটু হচ্ছে দেখার চেষ্টা করি এখানে আলটিমেটলি কি হয়। আলটিমেটলি হচ্ছে এখানে কি কি হচ্ছে দেখেন। এখানে এই যে এই জিনিস যেগুলো আছে এগুলোকে বলা হয় হচ্ছে আপনার কন্ট্রোল রড। কন্ট্রোল রড এগুলোকে বলা হয় হচ্ছে আপনার কন্ট্রোল রড। তারপরে এই যে এটাই হচ্ছে আপনার ইউরেনিয়াম, এটা হচ্ছে আপনার গ্রাফাইট। একটা হচ্ছে আপনার কি আছে দেখেন তো, ইউরেনিয়ামে আছে ইউরেনিয়াম। এই যে এটা, তারপর এই যে এগুলোকে বলা হয় আবার মডারেটর। এগুলোকে বলা হয় কি, মডারেটর। এই যে এই জিনিসগুলো এই মডারেটর হিসাবে, আচ্ছা এগুলো নিয়ে আমি একটু পরে এক্সপ্লেন করি, আপনাদের একসাথে আগে এঁকে ফেলি। এটাকে বলা হয় হচ্ছে মডার মডারেটর। তারপরে হচ্ছে আর এটাকে বলা হয় হচ্ছে প্রেসার ভেসেল। এটাকে বলা হয়, আর এখানে সবগুলো পানি। এখানে সব হচ্ছে কি থাকবে, পানি থাকবে। আমি আপনাদের বইয়ের মতো আঁকি নাই, চাইলে বইয়ের মতো আঁকতে পারতাম হুবহু সেম। তারপর এটাকে বলা হয় হচ্ছে প্রেসার ভেসেল, PRE। এটাকে বলা হয় হচ্ছে প্রেসার ভেসেল। আর কি আছে দেখি, কন্ট্রোল। হ্যাঁ হ্যাঁ, নিউক্লিয়ার রিয়েক্টর নিয়ে পড়াশোনা করছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, সেটা হচ্ছে আপনার হ্যাঁ পাইছি। চলেন আমরা একটু আমাদের তাহলে হচ্ছে পড়াশোনা শুরু করে দিই। কি হচ্ছে এক্স্যাক্টলি এখানে কি কি থাকবে। প্রথমত আমরা একটু দেখি, সেটা হচ্ছে আপনার আমরা যে হচ্ছে ইউরেনিয়াম কিনে আনি, আমরা যে রাশিয়া থেকে ইউরেনিয়াম কিনে আনলাম, এটা মোটামুটি হচ্ছে এভাবে 1 থেকে 2 সেন্টিমিটার করে করে, অর্থাৎ এগুলো সাইজ হচ্ছে 1 থেকে 2 সেন্টিমিটার। এই যে আপনার যেগুলো কিনে আনলাম এই ইউরেনিয়াম গুলোকে, এগুলোকে একটা হচ্ছে এভাবে 1 থেকে 2 সেন্টিমিটার এগুলো পাশাপাশি সাজিয়ে এইভাবে লম্বা রডের মতো করে বানানো হয়। লম্বা রড, অর্থাৎ দেখতে মনে হয় যেগুলো লম্বা, কিন্তু এগুলোর ভিতরে আসলে হচ্ছে এভাবে ছোট ছোট টুকরা আর কি, 1 থেকে 2 সেন্টিমিটার এই যেভাবে ছোট ছোট টুকরা টুকরা করা থাকে। এই যে সবগুলো টুকরা টুকরা সাজিয়ে এভাবে আমরা হচ্ছে কি করবো, একটা লম্বা লম্বা কিসের মতো, রডের মতো বানালাম। কিন্তু দেখা যায় যে রাশিয়া থেকে যেগুলো আনছি এগুলো রড না, এগুলো রডের বান্ডিলের মতো দেখা গেল। বান্ডিলটা কিরকম, অর্থাৎ এইরকম 4-5টা রডকে এক জায়গায় করলে এটা একটা রডের বান্ডিলের মতো দেখাবে না, রডের বান্ডিলের মতো দেখা যায়। তাহলে চলেন আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে আপনার এখানে এই যে রডের যে বান্ডিল যেগুলো আছে, এগুলোকে দেখেন, এই যে এখানে ছোট করে লিখছি না, ছোট, এই যে এখানে একটা ছোট লিখছি না, এই যে এগুলো হচ্ছে সেই রডের বান্ডিল। আমার এখানে তো আর এত বড় লেখা যাবে না। আর এই যে যে রিয়াক্টর, এটা তো ছোট না, এটা একটা বিশাল বড়।
আপনার দেখেন এখানে যে প্রেসার ভেসেল দেখতে পাচ্ছেন, এই প্রেসার ভেসেল হচ্ছে আপনার প্রেসার ভেসেলটা এত পুরু এত মোটা যে এটার সাইজ জাস্ট এই যে এই সাইজ, এই যে এটা ধরেন এই অংশটা 2 থেকে 3 মিটার পর্যন্ত হতে পারে। 2 থেকে কত মিটার? 3 মিটার। তাহলে 2 থেকে 3 মিটারকে যদি আপনি ফুটে কনভার্ট করেন দেখা যাবে প্রায় 6 থেকে 10 ফুট বা হচ্ছে 6, 7, 8, 10 ফুটের মতো হতে পারে। তাহলে এই যে 2 থেকে 3 মিটার এটা এত মোটা করে কেন বানানো হয়? কারণ হচ্ছে এখানে যদি কোনো সময় বিক্রিয়া ঘটতে ঘটতে এই বিক্রিয়াকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, অনিয়ন্ত্রিত হয়ে যাবে, এটা তো ব্লাস্ট করবে, তাই না? এটা তো কি করবে? ব্লাস্ট করবে, যে কোনো মুহূর্তে ব্লাস্ট করতে পারে যদি এটাকে আমরা কি করতে পারি? পর্যাপ্ত নিয়ন্ত্রণ করতে না পারে। অর্থাৎ আমরা একটু পরে কথা বলা শুরু করব চেইন রিয়াকশন কে কিভাবে কাজ করে এগুলো নিয়ে কথা বলবো। তো চেইন রিয়াকশন নিয়ে যেহেতু কথা একটু পরে বলতেছি, তার আগে একটু ক্লু দিয়ে নিই। সেটা হচ্ছে এখানে যে বিক্রিয়া যে ঘটবে, এই বিক্রিয়াগুলো কিন্তু চলতেই থাকবে, চলতেই থাকবে। এগুলোকে ঠাস করে বন্ধ করে দেওয়া যায় না। এগুলোকে বন্ধ করার জন্য কিছু সিস্টেম করতে হয়, কন্ট্রোল করতে হয়। এই কন্ট্রোল করাটা যদি আমরা ঠিক মতো করতে না পারি, তখন দেখা যাবে এই যে প্রেসার ভেসেল এটা ব্লাস্ট করতে পারে। সেজন্য এটা যেন হুটহাট ব্লাস্ট করতে না পারে, সেজন্য আমরা কি করি? আমরা যেটা করি, এখানে এই প্রেসার ভেসেল অনেক পুরু অনেক মোটা, প্রায় ধরেন 8-10 ফিট যদি জাস্ট পুরো হয়, এটার পুরুত্ব কতটুকু হবে? এই যে 1.5 সেন্টিমিটার, এই যে কত, এই যে 1.5 ইঞ্চি হবে, এই যে হবে না 1 ইঞ্চি, 1 ইঞ্চির সামান্য একটু বেশি, অনেক পুরু, তাই না? কিন্তু আপনি যদি দেখেন 6 থেকে 10 ফিট, এটা কত বড় হইতে পারে? যেন একটা বিমানও যদি এটাকে আঘাত করে, যেন এটা কি না হয়, না ভেঙে যায়, সেজন্য ওইভাবে করে এটাকে বানানো হয়। এবার চলেন আমরা আরেকটু ভিতরের দিকে ঢুকি। এইখানে লিখলাম মডারেটর। এই মডারেটরের কাজ কি? এই মডারেটর হিসাবে শুধুমাত্র এখানে আমরা ইউজ করছি গ্রাফাইট। এখানে যেটা লিখলাম সেটার নাম হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট না, মডারেটর হিসাবে গ্রাফাইট ইউজ করা হয়। D2O, এটাকে আমি একটু ব্লু দিয়ে লিখি। D2O কে বলা হয় কি? ভারী পানি বলা হয় না? এখানে মডারেটর হিসাবে ভারী পানি বা D2O ইউজ করা হয়। তো আমি বইয়ে লিখছে তাই বইয়ের ছবি আঁকছে তাই বইয়েরটাও আঁকলাম, D2O যেটা বেশি ইউজ করা হয় ওটাও লিখলাম। এখানে মডারেটর হিসাবে কি ইউজ করা হয়? D2O ইউজ করা হয়। গ্রাফাইটেরও কাজ সেম, অর্থাৎ কি করে? সেটা হচ্ছে এই যে এত এত নিউট্রন, আপনারা চেইন রিয়াকশন হয়তো কোনো সময় মনে থাকারও কথা। এই যে চেইন রিয়াকশনের সময় আমরা দেখি যে একটা ইউরেনিয়ামকে যখন কোনো একটা স্থির গতির মানে স্লো গতির আপনার নিউট্রন দ্বারা যদি আঘাত করে, তখন ওটা ভেঙে যায়, 2 টুকরা হয়। তখন এখান থেকে দেখা যায় 3টা কি হয়? নিউট্রন নির্গত হয়। আবারও ওই 3টা নিউট্রন দেখা যাবে কি অন্য কাকে, অন্য ইউরেনিয়াম যেগুলো আছে এগুলোকে আঘাত করবে, ওইখান থেকেও আবার 3টা করে বের হবে। এই যে এইভাবে জাস্ট কি হতে থাকবে? বের হতেই থাকবে। তাহলে এখানে দেখেন এই গ্রাফাইট গুলো, এই নিউট্রন গুলো যেন সরাসরি এটাকে এখানে আঘাত না করে, মাঝে মধ্যে ভুল করে এই যে দেখেন তো, এই জায়গায় আঘাত করতে পারে না, এই জায়গায় আঘাত করতে পারে না। অর্থাৎ দেখেন তো, এগুলোকে ছোট করে দেওয়া মানে কি? এগুলোকে ছোট করে দেয়। যেমন ধরেন হচ্ছে আমি দাঁড়াই আছি, আমার এই জায়গায় একটা ছোট্ট বাচ্চা দাঁড়াই আছে, এর পাশে আরেকজন উঁচু আমার সাইজের দাঁড়াই আছে, ওখানে আরেকটা বাচ্চা দাঁড়াই আছে। ওই আলটিমেটলি দেখা যায় যে ওই বাচ্চাটা একটু হলেও সেফ আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে ওই যে ওই বাচ্চাটা যেভাবে সেফ ফিল করবে, এখানেও সেম। এখানে সেফ ফিল না, এখানে কন্ট্রোল করছে। তাহলে আমরা গ্রাফাইট বা মডারেটরের কাজকে বুঝে গেলাম। এবার দেখেন উপরে যেটা ইউজ করলাম, এটাকে বলা হয় কন্ট্রোল রড। এটাকে বলা হয় কি? কন্ট্রোল রড। এই কন্ট্রোল রড হচ্ছে ক্যাডমিয়ামের তৈরি, মেবি, তাই না? একটু আগেই দেখলাম কিসের তৈরি, হ্যাঁ ক্যাডমিয়ামের তৈরি। এই কন্ট্রোল রডের কাজ কি দেখেন? ক্যাডমিয়াম বেসিকলি নিউট্রন অ্যাবজর্ব করে। নিউট্রন কি করে? অ্যাবজর্ব করে, অর্থাৎ শোষণ বলে। নিউট্রন কি করে? শোষণ করে। এখন দেখেন, আপনি এই ক্যাডমিয়ামকে কিন্তু মুভ করা যায়। কি করা যায়? এটা মুভেবল। এটা কি করা যায়? মুভ করা যায়। দেখেন, আপনি এই ক্যাডমিয়ামকে যত উপর থেকে আস্তে 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 নিচে নামাবেন, তত এটা ইলেকট্রন বেশি শোষণ করে ফেলবে।
যত আপনি এটাকে উপরের দিকে তুলবেন তত ইলেকট্রন কম শোষণ করবে। এখন তাহলে শোষণটা কেন দরকার হচ্ছে? এই জন্য দরকার যে আপনার লোড এখন হচ্ছে 20 মেগাওয়াট, কিন্তু আপনি যে পরিমাণ বিক্রিয়া এখানে চলমান, এই বিক্রিয়া দিয়ে দেখা যাবে 30 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে যাচ্ছে, কিন্তু আপনার তো দরকার না। এই 10 মেগাওয়াট কি করবেন? ওয়েস্ট। তো এই 10 মেগাওয়াট যেন বিদ্যুৎ উৎপাদন না হয়, আপনি কি করবেন? এই ক্যাডমিয়াম গুলোকে নিচের দিকে চাপিয়ে দিবেন, যেন এরা ইলেকট্রন নিউট্রন গুলোকে কি করে ফেলে? শোষণ করে ফেলে। বুঝা গেছে? এখন দেখেন এইখানে এইখানে তাহলে এই যে নিউট্রন গুলো যখন ইউরেনিয়ামকে যখন আঘাত করে, এখানে প্রচুর হিট উৎপন্ন হয়। হিট হিট প্রচুর, প্রায় দেখা যায় এখানে এই জায়গায় হিটের পরিমাণ প্রায় দেখা যায় যে 320 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয়ে যায়, 320 ডিগ্রির মতো। তাহলে এখানে প্রচুর হিট উৎপন্ন হয়। এই হিট উৎপন্ন হলে তাহলে এখানে কি হচ্ছে? প্রচুর হিট। আপনারা একটু মনে করে দেখেন তো, আমরা যখন থার্মাল পাওয়ার প্ল্যান্ট পড়ছিলাম, ওইখানেও আমরা কয়লাকে পুড়িয়ে হিট উৎপন্ন করেছি। এখানে ওই ইউরেনিয়ামকে ভাঙ্গিয়ে যেভাবে করে হোক হিট উৎপন্ন করতেছি। আলটিমেটলি আমাদের দরকার হচ্ছে ওই হিটটা, কারণ আমরা হিট দিয়ে থার্মাল পাওয়ার প্ল্যান্টের কথা একটু মনে করেন তো দেখি। হিট দিয়ে কি করছিলেন? হিট দিয়ে আপনি স্টিম তৈরি করছিলেন। আমি ভালো মতো শুনতে পাচ্ছি না। হিট দিয়ে কি করছিলেন? স্টিম তৈরি করছিলেন। এখানেও কাজ কি? এখানেও কাজ হচ্ছে হিট দিয়ে কি তৈরি করা? স্টিম তৈরি করা। তাহলে দেখেন এইখানে যে ভারী পানি আছে, এখান থেকে এখানে ধরেন ভারী, এখানে যে হিট উৎপন্ন হচ্ছে, এই হিট গুলোকে আপনি কি করবেন? বাহিরের দিকে নিয়ে আসবেন। বাহিরের দিকে কি করবেন? নিয়ে আসবেন, বাহিরের দিকে নিয়ে আসবেন। সেজন্য এটাকে বলা হয় কুলেন্ট। কুলেন্ট কুলেন্ট বলা হয়, কুলেন্ট। তাহলে আপনি এই হিট গুলো বাইরের দিকে নিয়ে আসলেন। দেখেন তো এই যে এটাকে একটা নলের মতো দেখা যাচ্ছে না? এভাবে যে মোস্টারাইছি, এটাকে একটু নলের মতো মনে হচ্ছে না? নল। তাহলে দেখেন তো এই যে ভারী পানির নল, এই নলটা তাহলে অনেক গরম না? আপনারা একটু খেয়াল, একটু করার চিন্তা করেন তো দেখি, একটু ভাবেন তো। সেটা হচ্ছে আমাদের বাসার মধ্যে এই যে যারা বিশেষ করে ব্যাচেলর, ওদের কাছে প্রায় প্রায় জনের কাছে হচ্ছে এই যে হিটার থাকে। কিরকম হিটার জানেন? ওই 130 টাকা দামের 150 টাকার হিটার, ওই যে মোস্টানো টাইপের, এই যে মোস্টানো, এই যে এই টাইপের এরকম চোখ কয়েলের মতো একটা হিটার থাকে, অর্থাৎ পেঁচানো। ওই হিটারটা যখন পানির মধ্যে ডুবিয়ে দেয়, পানি গরম হয়। কারণ কেউ কি কখনো এগুলো দেখছেন? হ্যাঁ, পেঁচানো। আলটিমেটলি কি? হ্যাঁ হ্যাঁ, আলটিমেটলি হচ্ছে ওই পেঁচানো জিনিসটা খুবই গরম থাকে। ওইটাকে যখন আমরা পানির ভিতরে ডুবিয়ে দিই, তখন ওই পানিগুলো গরম হয়ে যায়। এখানেও সেম, এখানেও সেম। আমি ছবিটা আপনাদের বইয়ের মতো যে ফটোটা দিছি ওইটার মতো এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ আঁকতে পারতাম, যেহেতু এটা আঁকছি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এখন দেখেন এই নলের ভিতর, নলটা কিন্তু প্রচুর গরম। আমি দেখেন এখানে আরো কিছু পানি আঁকছি, আরো কিছু পানি। তাহলে নলের পানি আর এই পানি কিন্তু একই না। নলের পানি এই পানি আলাদা, নলের পানির সাথে এগুলোর কোনো কানেকশন নাই। তাহলে কি হয়ে যাচ্ছে? এই পানিটা গরম হচ্ছে, এখান থেকে স্টিম উৎপন্ন হচ্ছে। কি উৎপন্ন হচ্ছে? স্টিম উৎপন্ন হচ্ছে। তাহলে আমার এখানেও একটা পানি সাপ্লাই দিতে হবে। সেই জন্য বইয়ের মধ্যে হচ্ছে এখানে পানি সাপ্লাই দেওয়ার জন্য হচ্ছে এখানে কি ওয়াটারের জন্য একটা লাইন আছে। ওয়াটার, অর্থাৎ এখানেও তো পানি সাপ্লাই দিতে হবে, তাই না? স্টিম উৎপন্ন হতে থাকলে পানি কমে যাবে। সো এখানেও একটা ওয়াটারের লাইন আছে। আপনাদেরকে যে ফটো দিছি ওই ফটোর মধ্যে আমি একটু দেখি, এগুলো ডিটেলসে আশা করি আঁকা আছে। আপনাদেরকে আমি একটা ফটো দিছিলাম, ওই ফটোর মধ্যে দেখেন, ওইখানে দেখেন তো পানি একটা লাইন আসছে, তারপর উপরের দিক দিয়ে স্টিমের লাইন চলে গেছে। এই যে দেখেন এখানে স্টিমের লাইন চলে গেছে। তো বাকিগুলো তো সেম। স্টিম কি করবে? টারবাইন ঘুরাবে। টারবাইন কি করবে? টারবাইনের সাথে হচ্ছে অল্টারনেটর সিঙ্ক করা আছে। সো অল্টারনেটর ঘুরবে, বিদ্যুৎ উৎপাদন হবে, এবং এটা আমরা কোথায় পাঠিয়ে দিব? আমাদের গ্রিডে সাপ্লাই দিয়ে দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন। বুঝা গেছে কথা? এবার ওই হ্যাঁ হ্যাঁ sure। না না না, হিট দিয়ে না, হিট দিয়ে না। এটাকে যখন হচ্ছে নিউট্রন দিয়ে যখন আঘাত করা হয়, কি দিয়ে? নিউট্রন দিয়ে। নিউট্রন দিয়ে যখন আঘাত করা হয়, তখনই ওখান থেকে হিট উৎপন্ন হয়। বুঝতে পারছেন? অর্থাৎ এই যে দেখেন পারমাণবিক হচ্ছে, হ্যাঁ অর্থাৎ বুঝি না আমি আপনার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ এই যে পারমাণবিক ক্রিয়াগুলো দেখেন এখানে কি হয়, এইটাতে যখন এক জায়গায় কোথাও যখন এটা পড়ে, ওই সাথে সাথে এটা কি উৎপন্ন হয়? ব্লাস্ট হয়। এখানেও ঠিক সেম। কিন্তু এই ব্লাস্ট এবং ওই ব্লাস্ট সেম না। ওই ব্লাস্ট হিরোশিমা নাগাসাকিতে যেটা হয়েছিল, এটা আনকন্ট্রোল। কেন কন্ট্রোল করবে? কিন্তু আমাদের এটা
কন্ট্রোল করতে হয়, না করলে তো কি হয়ে যাবে, ব্লাস্ট হয়ে যাবে। এটাই হচ্ছে সেটা। এবং দেখেন আমরা এখানে যে জ্বালানিগুলো ইউজ করি, এখানে যদিও আমরা লিখি ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম আমরা এখানে যে জ্বালানি হিসাবে ইউজ করি এটা হচ্ছে ইউরেনিয়াম 235, কিন্তু এটা একদম 100% পিওর না, এখানে অনেক ভেজাল থাকে, অনেক কি থাকে, অনেক ভেজাল মিশ্রিত থাকে। ইউরেনিয়াম 238 এর পরিমাণ অনেক বেশি থাকে। অর্থাৎ এইটা আমরা আমরা তো 100% ইউরেনিয়াম যদি ব্যবহার করি, যদিও 100% ইউরেনিয়াম তো সহজলভ্য না, যদিও আমরা ইউজ করি, আমাদের তো যে অ্যামাউন্ট অফ হিট দরকার এটা এগুলো দিয়েই হয়ে যায়। 100% ইউরেনিয়ামের কন্ট্রোল করা আরো কঠিন হয়ে যাবে, কারণ দেখেন আপনি যতই ভাই আপনার নিজের কথা চিন্তা করেন, আপনাকে তো আলটিমেটলি মানব জাতির কথা চিন্তা করতে হবে। আপনি তো মানব জাতিকে ফেলে দিয়ে আপনি কখনো কিছু চিন্তা করতে পারেন না। আপনি আলটিমেটলি মানব জাতি হতেই তো হবে, আগে আগে আমাদেরকে মানুষের কথা চিন্তা করতে হবে। ওকে, যাই হোক, এবার আর কিছু কথা বলতে চাই। সেটা হলো যে আমরা যখন একটা নিউট্রন দিয়ে যখন হচ্ছে এই যে ধরেন এই ইউরেনিয়ামকে এই একটা নিউট্রন আঘাত করছে, কি করছে, আঘাত করছে, আঘাত করার সাথে সাথে এটা দুই টুকরা হয়ে যাবে। এটা কয় টুকরা হয়ে যাবে, দুই টুকরা হয়ে যাবে, এবং এখান থেকে তিনটা নিউট্রন নির্গত হবে। কয়টা নিউট্রন, তিনটা। এই তিনটা এক্স্যাক্টলি আমরা কেন সরাসরি তিনটা বলে দিচ্ছি, এটা তিনটা নাও হতে পারে, এটা তিনটা নাও হতে পারে। আমরা যদি অন এভারেজ হিসাব করি দেখা যায় 2.5, অর্থাৎ প্রতিবার প্রতিবার একবার, অর্থাৎ এই নিউট্রন যখন এটাকে আঘাত করলো তখন কয়টা, অন এভারেজ 2.5 নিউট্রন কি হয়, নির্গত হয়। যদিও আমরা থিওরিটিক্যালি বলি তিনটা, কিন্তু এটার এভারেজ হচ্ছে 2.5। এবার 2.5 কিন্তু কি বলি, এটাকে বলা হয় হচ্ছে আপনার একটা সুন্দর শব্দ আছে আমার এখন মাথায় আসতেছে না, যে আপনার হচ্ছে 2.5 নিউট্রন যে উৎপন্ন হয়েছে এগুলো আবার সবাই আপনাকে বিক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে না। অর্থাৎ এই 2.5 বলি বা 3 বলি, আচ্ছা আমি বলার সুবিধার্থে 3 বলি, যদিও এটা অন এভারেজ কত, 2.5। অন এভারেজ 2.5 বলতে মাঝে মধ্যে দুইটা, মাঝে মধ্যে তিনটা, এমনই তো এটাকে এভারেজ 2.5 বলে, তাই না? তাহলে এখন দেখেন এই তিনটা নিউট্রন, এই তিনটা নিউট্রন, এই তিনটা নিউট্রন কি করবে আপনার হচ্ছে, অর্থাৎ এখানে কি ইউরেনিয়াম শেষ আর নাই? ওকে, এখন দেখেন কি জানি বলছিলাম, এটা এটা ভেঙে কয়টা হলো, প্রতিবার দুইটা করে ভাঙবে, অর্থাৎ দুই টুকরা দুই টুকরা করে হবে। এবার হওয়ার পরে এখানে আমরা যদিও হচ্ছে মানে বলার সুবিধার্থে তিনটাই বলি, আমার বলার সুবিধার্থে, তাহলে তিনটা উৎপন্ন হলো। এই তিনটা কি করবে, এই তিনটা কি করবে হচ্ছে দেখেন, আবারও ইউরেনিয়াম কি শেষ, না শেষ না তো, ইউরেনিয়াম আছে, পর্যাপ্ত পরিমাণে আছে। এখন এই তিনটা নিউট্রন কি করবে, বাকিগুলোকে হিট করবে, আবার ওইখান থেকে আবারও প্রতিটা হিটের জন্য, তাহলে দেখেন তো এই নিউট্রনটা, এই নিউট্রনটা আবারও আঘাত করবে, আঘাত করলে ওইখান থেকে কয়টা নিউট্রন উৎপন্ন হবে, তিনটা। এই নিউট্রন কি দাঁড়ায় থাকবে, ওইটাও আঘাত করবে, ওইটাও কয়টা উৎপন্ন করবে, তিনটা। এটাও কি দাঁড়িয়ে থাকবে, এটাও কয়টা উৎপন্ন করবে, তিনটা। কিন্তু তাহলে দেখেন তো তিনটা তিনটা করে যদি হিসাব করি 9টা হয়ে গেছে। এবার ওই নয়টা কি করবে, ওরা দাঁড়িয়ে থাকবে, ওটা আবার হিট করবে, তাহলে কয়টা উৎপন্ন হবে, অলমোস্ট ধরেন যে 27টা। ওই 27টাকে ওরা দাঁড়িয়ে থাকবে। তো ব্যাপারটা হচ্ছে আমি যতটা সহজে কি বলে ফেলতেছি, 3 9 27, 3 27 81, 3 81 243, যতটা সহজে আমি সংখ্যা আকারে বলতেছি, ব্যাপারটা আসলে এতটা হয় না। কেন হয় না, এই যে আপনার দেখেন এখানে এই নিউট্রন গুলো অ্যাবজর্ব করার মানুষের কিন্তু অভাব নাই। এই যে কন্ট্রোল রড ক্যাডমিয়াম ওরা অ্যাবজর্ব করে ফেলে, এই যে D2O ভারী পানি এখানে কিছু অ্যাবজর্ব হয়ে যায়, এই যে দেয়াল এখানের কিছু টুকটাক অ্যাবজর্ব হয়ে যায়, তারপরে অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে যায়, এই যে মডারেটর লিখলেন এখানেও টুকটাক অ্যাবজর্ব হয়ে যায়। আলটিমেটলি দেখা যায় এটা 2.5 উৎপন্ন হয়, কিন্তু 2.5 এর মানে ওই যে ওই শব্দটা আমার এখনো মনে পড়ে নাই, ওই 2.5 এর ইফেক্টিভলি সামনে আগাইতে পারে না। বুঝতে পারছেন কথা, ওরা উৎপন্ন হয় ঠিক আছে, কিন্তু ওরা আর 2.5 এভারেজ আর ইফেক্টিভলি সামনে প্রসিড করতে পারে না। বুঝা গেছে কথা, বুঝতে পারছেন?
ওকে, ঠিক আছে। তাহলে আমরা আমরা একটু সামারি করে নিই। সেই সামারিটা হচ্ছে এইটাকে বলতেছি আমরা প্রেসার ভেসেল। এটার যে পুরুত্ব, এটা 2 থেকে 3 লিটার পর্যন্ত হতে পারে। এখানে যে 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 হিট উৎপন্ন হয় এটাই মেইনলি হচ্ছে আপনার কি, আপনার ওই যে নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মূল জিনিস হচ্ছে এটা। এখানে কি দিচ্ছেন আপনি? আপনি আপনার জ্বালানিগুলো দিচ্ছেন। এই জ্বালানিগুলো দেওয়ার পরে এখানে আবার বিক্রিয়া শুরু হলো। বিক্রিয়াকে কন্ট্রোল করার জন্য আপনি এখানে কন্ট্রোল রড ইউজ করছেন। এই রডগুলো হচ্ছে মুভেবল রড, যেন আমরা বিক্রিয়াকে যে কোনো মুহূর্তে কন্ট্রোল করতে পারি। তো এই কন্ট্রোলটা হাতে করা হয় না, এই কন্ট্রোলটা হাতে করে না, এই কন্ট্রোলটা হচ্ছে সবকিছু অটোমেটিক কন্ট্রোল হয়ে যায়। অর্থাৎ লোডের সাথে সিঙ্ক করা থাকে, যেন লোডের সাথে এটা কি হয়, কন্ট্রোল করা যায়। এবার আরেকটা জিনিস আপনাদেরকে হচ্ছে মাথায় আসার কথা, সেটা হচ্ছে এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আপনার কেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সাপ্লাই দিতে পারে, কারণ দেখেন সেটা হচ্ছে আপনার 1 কেজি 1 কেজি ইউরেনিয়াম দিয়ে, আমার এক্স্যাক্টলি সংখ্যাটা মনে নাই, প্রায় ধরেন হচ্ছে আপনার 2 থেকে 3 হাজার, আমার এক্স্যাক্টলি সংখ্যাটা মনে নাই, আমি দুঃখিত, প্রায় 3,000 টন মতো কয়লা পুড়িয়ে যা শক্তি উৎপন্ন হবে, তা 1 কেজি ইউরেনিয়াম পুড়িয়ে, অর্থাৎ পুরানো না, 1 কেজি ইউরেনিয়ামকে বিক্রিয়া করতে দিয়ে আমরা এতটুকু শক্তি এখান থেকে পাবো। তাহলে দেখেন আমার তো ইউরেনিয়াম অলওয়েজ মজুত করা থাকে, তাহলে এখান থেকে আমরা সবসময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে পারি। কিন্তু কয়লা তো দেখা যায় যে এই যে কোনো কারণে, কদিন আগেও দেখছিলাম বাংলাদেশে কয়লার সংকট যখনই হবে তখনই আমাদের ঠাস 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 পাওয়ার প্ল্যান্ট কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি পাই, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাই। এই ছিল আমাদের মোটামুটি থিওরি। এখন আমরা আমাদের ম্যাথ পার্টে চলে আসব। এখন এর বাকি অংশ আশা করি আপনারা জানেন, আমি আর দেখাচ্ছি না। এর বাকি অংশ কি, এর বাকি অংশ যেহেতু আপনারা জানেন আমি আর ড্র করি নাই। এর বাকি অংশের মধ্যে কি কি পড়ে তাহলে? এর বাকি অংশের মধ্যে পড়ে হচ্ছে একটা টারবাইন থাকবে, আপনারা জানেন অলরেডি এগুলো। একটা টারবাইন থাকবে, টারবাইনের সাথে কি সিঙ্ক করা থাকবে, একটা অল্টারনেটর সিঙ্ক করা থাকবে। অল্টারনেটর, এবার অল্টারনেটরকে হচ্ছে এক্সাইট করতে হবে, তাই এদিকে একটা এক্সাইটার থাকে। এবার অল্টারনেটর থেকে যা উৎপন্ন হবে তা আমরা আমাদের কোথায় দিয়ে দিব, আমরা আমাদের গ্রিডে সাপ্লাই দিয়ে দিব। আমরা আমাদের কোথায় দিয়ে দিব, গ্রিডে সাপ্লাই দিয়ে দিব। এবার টারবাইন থেকে কি করব, এগুলো অলরেডি যেহেতু জানেন আমি আর ওইভাবে একদম একদম গুছিয়ে রাখতেছি না। টারবাইন থেকে যে স্টিমগুলোকে ঠান্ডা করতে হয়, তাই কন্ডেন্সার লাগবে, কন্ডেন্সার ইউজ করব। এখানে একটা কন্ডেন্সার থাকবে, কন্ডেন্সার। এবার কন্ডেন্সারের মধ্যে পানি দিব, কন্ডেন্সার ঠান্ডা করার জন্য কন্ডেন্সারের মধ্যে পানি লাগবে না, এই পানি দিব। তারপরে দেখেন আবার এগুলো কোথায় যাবে, এটার সাথে চলে আসবে। এই হচ্ছে মোটামুটি আমাদের একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের অপারেশন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, তাহলে মুছে দিলাম। আচ্ছা, এবার আমরা ম্যাথ করব। বইয়ের মধ্যে অনলি 2টা ম্যাথ আছে। এখন এই 2টা ম্যাথ আপনাদের হয়তো বুঝতে অনেকেরই একটু কষ্ট হইতে পারে। কষ্ট হওয়ার কোনো কারণ নাই, ওই আমরা যেই প্রসেসেই হচ্ছে ম্যাথগুলো করছি সেম ভাবে করব। এই 2টা ম্যাথ, অনলি 2টা ম্যাথ বইয়ে আছে, এই 2টা ম্যাথ একটু ভালো করে করবেন, একটু ভালো করে করতে হবে। চলেন আমরা প্রথম ম্যাথটা করা শুরু করে দিই। এটা হচ্ছে এক্সাম্পল 2.17। 2.17, হ্যাঁ, an atomic power reactor can deliver 300 megawatt if due to fission. Each atom of
ওকে, কি বললো? বললো হচ্ছে an atomic power reactor can deliver 300 মেগাওয়াট, অর্থাৎ এটা কত মেগাওয়াট ডেলিভার করতে পারে? 300 মেগাওয়াট। if due to fission of each atom, অর্থাৎ কোন অ্যাটম ইউজ করছি আমরা? আমরা অ্যাটম ইউজ করছি হচ্ছে এই যে এটার এটার আণবিক ভর অর্থাৎ পারমাণবিক ভর কত? 235। পারমাণবিক ভর কত? 235। the energy released is 200 মেগা ইলেকট্রোভোল্ট। এটা হচ্ছে কি? ইভি মানে ইলেকট্রোভোল্ট। ওকে, ক্যালকুলেট দ্য ম্যাস অফ ইউরেনিয়াম ফিশন পার আওয়ার, অর্থাৎ আমাদেরকে জানতে চাইছে পার আওয়ারে কতটুকু ইউরেনিয়াম কি হয়? ফিশন হয়। অর্থাৎ এটার আনসার কি হবে? কেজি হবে, গ্রাম হবে, এটাই তো আনসার হবে। যেহেতু আমাদেরকে কে জানতে চাইছে? ম্যাস জানতে চাইছে, আমরা বলতে পারবো এটার আনসার হবে কেজি অর গ্রামে, কিছু একটাতে। ওকে, চলেন যাওয়া যাক। an atomic power reactor can deliver 300 মেগাওয়াট। এখন আপনাদেরকে একটা জিনিস সম্পর্কে একটু ধারণা দিই, সেটা হচ্ছে ওয়াট মানে কি? ওয়াট জিনিসটা কোত্থেকে আসছিল? মনে আছে আশা করি আপনাদের। ওয়াট জিনিসটা আসছিল হচ্ছে কাজকে কাজকে যদি আপনি সময় দিয়ে যখনই ভাগ করছিলেন, তখনই তো পাওয়ার জিনিসটা আসছিল, তখনই পাওয়ার আসছিল না? এনার্জি। তাই তো, তাহলে কাজের একক কি বলেন তো? জুল। আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে ওয়াট মানে হলো জুল পার সেকেন্ড। আমরা যেখানে যেখানে ওয়াট দেখব, আলটিমেটলি আমরা ধরে নিব যে এখানে কিসের কথা বলা হচ্ছে? এখানে হচ্ছে জুল পার সেকেন্ড। তাহলে এখানে এই ওয়াট, এটাও জুল পার সেকেন্ড। ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সেটা হচ্ছে 300 জুল পার সেকেন্ড। 300 জুল পার সেকেন্ড। ওকে, এবার দেখেন এখানে নিচে আর একটা লিখছে, সেটা হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, সরি, খেয়াল করি না। তাহলে কোন দিক দিয়ে 10⁶ লিখবো বলেন? এদিক দিয়ে লিখি। আচ্ছা, এদিক দিয়ে লিখলে বুঝবেন তো নাকি? বুঝা যাবে না? যাবে, ঠিক আছে, ওকে। তারপর দেখেন সেটা হচ্ছে দ্য এনার্জি রিলিজ ইজ 20 এম, if due to fission of each atom of 90, the energy released is 200 MeV. Calculate the mass of uranium per hour. তাহলে আমাদেরকে প্রতি ঘন্টায় কতটুকু ম্যাস খরচ হচ্ছে সেটা আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে চলেন আমরা একটু করে ফেলি। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি সেটা হচ্ছে এনার্জি রিসিপ্ট পার আওয়ার। এনার্জি রিসিপ্ট যদি পার আওয়ার হয়, এক সেকেন্ডে কতটুকু এনার্জি পাচ্ছেন দেখেন তো। এটা এস এর মান যদি 1 বলি, তাহলে এক সেকেন্ডে কত জুল পাচ্ছেন? এত জুল না? কত জুল? 10⁶ × 300। এটা কতক্ষণে পাচ্ছেন? এক সেকেন্ডে আপনি এতটুকু শক্তি পাচ্ছেন। তাহলে আমরা যেহেতু ঘন্টা পার আওয়ারে হিসাব করছি, তাহলে আমরা এক সেকেন্ডে, ধরেন আপনি এক সেকেন্ডে 2টা ম্যাথ করছেন, তাহলে 1 ঘন্টায় কয়টা ম্যাথ করবেন? কিভাবে হিসাব করবেন? এক সেকেন্ডে 2টা ম্যাথ, আর 1 ঘন্টা মানে কয় সেকেন্ড? 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। তাহলে কয়টা ম্যাথ করলেন? 2 × 3600। এটাই তো কথা নাকি? এখানে সেম। তাহলে এনার্জি রিসিভড পার আওয়ার কত হবে? এটার সাথে যদি 3600 গুণ করে দিই, হয়ে যাবে না? হয়ে যাবে। তাহলে আমরা পেলাম হচ্ছে 10⁶ × 300 × 3600। একক কি হবে? জুল হবে। একক কি হবে? জুল। তাহলে এনার্জি রিসিভড পার আওয়ার হচ্ছে এত জুল। এবার দেখেন এনার্জি রিলিজ করতেছে। এনার্জি রিলিজ কে করতেছে? এনার্জি রিলিজটা কি করতেছে? রিলিজ করতেছে ওই যে এতক্ষণ যেটা নিয়ে পড়াশোনা করলাম, রিঅ্যাক্টর। এটা করছে এনার্জি রিলিজড পার আওয়ার। এনার্জি রিলিজড পার আওয়ার সেটা কতটুকু দেখেন তো? 200 MeV। 200 MeV। এম মানে হচ্ছে মেগা, আর 1 ইলেকট্রোভোল্ট মানে হচ্ছে, আচ্ছা আমি একটু লিখি, 1 ইলেকট্রোভোল্ট সমান হচ্ছে 1.6 × 10⁻19 জুল। কত? 1.6 × 10⁻19 জুল। তাহলে আমরা এটাকেও সেম জুলে কনভার্ট করতে পারবো না? পারবো, পারবো। তাহলে দেখেন তো আমরা কি পেলাম?
200 into 10 to the power 6 into 1.6 into 10 inverse 19 জুল। তাহলে দেখেন এটা আমরা দুইটা পেয়ে গেলাম কিনা বলেন, এনার্জি রিসিভ পাওয়ার, এনার্জি রিলিজড পাওয়ার। আশা করি আপনারা এতটুকু বুঝছেন। এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে নাম্বার অফ রিলিজ, আচ্ছা পার আওয়ার না তো, পার ফিশন, পার ফিশন। ওকে, পার ফিশন। দেখেন এনার্জি রিলিজড পার ফিশন, অর্থাৎ প্রতিবার ফিশন হলে এতটুকু এনার্জি কি করতে পারে, রিলিজ করতে পারে। এবার আমরা দেখব সেটা হচ্ছে এটা পেলাম এনার্জি রিসিভ পার আওয়ার, এটা পেলাম এনার্জি রিলিজড পার ফিশন। এখন আমরা বের করব যে আচ্ছা আমাদের আলটিমেট গোলটা কি, আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, তারপর ম্যাথ করতে আপনাদের বুঝতে ফিল করতে পারবেন আমাদের আলটিমেট গোলটা কি। গোলটা যেটা সেটা হচ্ছে আমাদের আলটিমেট গোল হচ্ছে গ্রাম বা কেজি বের করা, গ্রাম বা কেজি বের করা। এখন আপনি একটু আপনারা জানেন বা এই জিনিসটা সেটা হচ্ছে 1 মোল ইউরেনিয়াম মানে হচ্ছে 235 গ্রাম ইউরেনিয়াম, 1 মোল সোডিয়াম মানে হচ্ছে 23 গ্রাম সোডিয়াম। কিরকম এটা কি জিনিস, অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক ভর যে 23, এই যে 23 গ্রামকে বলা হয় 1 মোল সোডিয়াম। অর্থাৎ 1 মোল সোডিয়াম বলতে আমরা বুঝবো 23 গ্রাম সোডিয়াম, 1 মোল ইউরেনিয়াম বলতে আমরা বুঝবো 235 গ্রাম ইউরেনিয়াম। বুঝা গেছে? 1 মোল কার্বন বলতে আমরা বুঝবো 12 গ্রাম কার্বন, 1 মোল ক্যালসিয়াম বলতে আমরা বুঝবো 40 গ্রাম ক্যালসিয়াম। বুঝতে পারছেন কথা? হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে একটু রেসপন্স করেন, এখনই আপনাদের রেসপন্সটা খুবই দরকার। এখন আসেন, এই যে আমরা বললাম 1 মোল বলতে 23 গ্রাম সোডিয়াম, 1 মোল বলতে 235 গ্রাম ইউরেনিয়াম, 1 মোল বলতে 40 গ্রাম ক্যালসিয়াম, 1 মোল বলতে 12 গ্রাম কার্বন, 1 মোল বলতে 27 গ্রাম মনে হয় ম্যাগনেসিয়াম। এখন দেখেন না, অ্যালুমিনিয়াম কত, আচ্ছা ম্যাগনেসিয়াম একটা মনে পড়তেছে না, ম্যাগনেসিয়াম কি 13? আচ্ছা যাই হোক, বলে বল, আমার মনে নেই। ওকে, এখন দেখেন এই যে 23 গ্রাম সোডিয়াম, এই 23 গ্রাম সোডিয়ামের মধ্যে 23 গ্রাম সোডিয়ামের মধ্যে কয়টা অণু বা পরমাণু আছে, কয়টা, সংখ্যাটা কত, অ্যাটম কয়টা আছে এই 23 গ্রামের মধ্যে। অর্থাৎ এইভাবে লেখা হয়, বইয়ের ভাষাটা হচ্ছে এরকম যে 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো আপনারা শুনছেন, অ্যাভোগাড্রো পরিমাণ বা অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ অ্যাটম থাকে, অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ অ্যাটম থাকে। কি থাকে? অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ কি থাকবে? অ্যাটম থাকবে। তাহলে এই অ্যাভোগাড্রো সংখ্যাটা কত? অ্যাভোগাড্রো সংখ্যাটা হচ্ছে মনে আছে আপনাদের 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে 1 মোল সোডিয়াম বলতে আমরা কয়টা অ্যাটমকে বুঝবো? ওই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যাটা কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 তাহলে তাহলে 1 মোল সোডিয়াম বলতে কয়টা সোডিয়ামের অ্যাটম আছে? এতটা। 1 মোল কি ইউরেনিয়াম বলতে কয়টা ইউরেনিয়ামের অ্যাটম আছে? এতটা। 1 মোল কার্বন বলতে কয়টা কার্বনের অ্যাটম আছে? এতটা। 1 মোল ক্যালসিয়াম বলতে কয়টা ক্যালসিয়ামের অ্যাটম আছে? এতটা। ওই একটা অ্যাভোগাড্রো সংখ্যা। বুঝা গেছে কথা? তা আমি বুঝি না, আমি কি বললেন? আরেকবার বলেন, হেডফোনের সাউন্ড আজকে খুবই কম। হ্যাঁ এবার মনে হয় একটু বাড়াই দিছে। হ্যাঁ 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 হ্যাঁ, সেম সেম, অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা। হ্যাঁ সেম সেম, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এবার আসেন কই জানি ছিলাম। এখন দেখেন তো, আমি যদি আমার সেন্টেন্সটাকে একটু রিভার্স করে বলি, আমি যদি এইভাবে বলি, দেখেন ভুল হলে আমাকে একটু বলিয়েন যে অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ অ্যাটম আছে 23 গ্রাম সোডিয়ামে, অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ অ্যাটম আছে 40 গ্রাম ক্যালসিয়ামে, অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ অ্যাটম আছে 235 গ্রাম ইউরেনিয়ামে। ভুল হবে বললে? মানে এতক্ষণ সেন্টেন্সটা এইভাবে বললাম, এবার এইভাবে বললাম, সেম কথা তো। তাহলে এতটা অ্যাটম আছে
গ্রামে এতটা অ্যাটম আছে 235 গ্রামে। এবার সরাসরি 235 প্রিসাইজ ম্যাথে চলে যায়। তাহলে এতটা অ্যাটম আছে 235 গ্রামে। তাহলে আমাদের আনসার তো আলটিমেটলি কিসে লাগবে? গ্রামে লাগবে। দেখেন, তাহলে আমরা এভাবে বলতে পারি যে অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ আছে 235 গ্রামে। তাহলে অ্যাভোগাড্রো বলতে 6.023। তাহলে এখন আমরা বের করব যে অ্যাভোগাড্রো সংখ্যায় যদি 235 গ্রাম থাকে, ধরেন হচ্ছে আমাদের অ্যাটম আছে হচ্ছে 2000টা, অনলি 2000টা, অনলি 2000। তাহলে এই 2000টার মধ্যে কি এই 2000টা অ্যাটম কি আর 235 গ্রাম লাগবে? 2000টা অ্যাটম থাকার জন্য লাগবে? বুঝছেন আমার কথা? বুঝছেন? আরেকবার, হ্যাঁ দেখেন, 6.023 ইন্টু 10⁻23, এতগুলো অ্যাটম আছে 235 গ্রামের একটা টুকরার মধ্যে। ধরেন ধরেন এই টুকরাটার মধ্যে এতগুলো, ওই যে কোন সংখ্যা 6.023 সংখ্যা। এখন আমি বললাম যে আমার 6.023 সংখ্যা নাই, আমার সংখ্যা হচ্ছে ধরেন অনলি 2000টা। আমার অ্যাটম কতটুকু আছে? অনলি 2000টা, অনলি 2000। তাহলে এই 2000 অ্যাটম কি আর 2000 অ্যাটমের জন্য কি আর এত বড় গ্রাম, এত 235 গ্রাম থাকবে? আরো কম হবে না? কম হবে। অর্থাৎ ওই যে অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ অ্যাটম রাখার জন্য ধরেন এই জায়গা দরকার, কিন্তু আমার তো এবার অ্যাটম মাত্র 2000টা। ওই 2000টার জন্য কি আর এই জায়গা দরকার আছে? ছোট ছোট জায়গা দরকার, অর্থাৎ ছোট জায়গাটাকে গ্রামে এখন আমরা আনসার করতে যাচ্ছি, গ্রামে। তাহলে এখন আমাদের মূল টার্গেটটা আপনারা আশা করে বুঝে গেছেন। আমাদের মূল টার্গেট হচ্ছে নাম্বার অফ অ্যাটম বের করা। কি বের করা? প্রতি ঘন্টায়, অর্থাৎ এই যে একবার ফিশন হলে, অর্থাৎ প্রতি ফিশন পার আওয়ার, ফিশন পার আওয়ারে কয়টা অ্যাটম রিলিজ হচ্ছে এটা বের করা। এখন ওই অ্যাটমের সংখ্যাটা যদি আমরা পেয়ে যাই, আমরা ওইখান থেকে ঐকিক নিয়ম করে গ্রাম বের করে ফেলবো। বুঝছেন আমার কথাটা? আমার আমার আলটিমেট গোলটা আপনারা ক্লিয়ার? ওকে, চলেন তাহলে এবার যাওয়া যাক। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফিশন পার আওয়ার। ফিশন পার আওয়ার অর্থাৎ এই যে ফিশন পার আওয়ার করে আমরা কি করতে যাচ্ছি, এই যে দেখেন, আমাদের ফিশন পার আওয়ারে ম্যাস বের করব। তো ম্যাস বের করার আগে আগে আমরা ফিশন পার আওয়ারে কয়টা অ্যাটম বের হয় আগে সেটা বের করে ফেলি। তাহলে আমরা লিখতে পারি রিলিজড অ্যাটম ফিশন পার আওয়ার। এভাবেও লেখা যায়, নাহলে ফিশন পার আওয়ারও লেখা যায় যে রিলিজড অ্যাটম ফিশন পার আওয়ার। দেখেন, অঙ্ক ভাই করবেন, অঙ্ক বইয়ে 2টা আছে, আপনি চাইলে আরো 10টা ম্যানেজ করতে পারবেন, কিন্তু কি করতেছেন, কই যাচ্ছেন, কেন করতেছেন, এগুলো যদি আপনি ক্লিয়ার না হন তাহলে আলটিমেটলি বিপদ হয়ে যাবে। তাহলে ফিশন পার আওয়ার যদি হয়, এই সংখ্যাকে ভাগ করলে অনেক বড় বড় সংখ্যা, আমি আর লিখছি না, আমি সরাসরি আনসার লিখে দিচ্ছি। বোঝা গেছে? আমি সরাসরি কি লিখে দিচ্ছি? আনসার। আশা করি আপনারা বুঝতে পারবেন। তাহলে চলেন, কত আসছে সেটা, সেটা হচ্ছে 33.75 ইন্টু 10⁻21। এটা কি? এটা হচ্ছে অ্যাটমের নাম্বার। এটা কি? অ্যাটমের নাম্বার। এবার আসেন, এবার আসেন, এবার অঙ্ক একদম শেষ পর্যায়ে। 6.02 ইন্টু 10⁻23 টি, ওকে নিয়ম করি আর কি। হ্যাঁ, এতটি অ্যাটম থাকে 235 গ্রামে। সুতরাং একটি অ্যাটম থাকে 235 ভাগ, এই যে এই সংখ্যাকে এন এ দ্বারা প্রকাশ করে, এন এ। এই এন এ দ্বারা সোডিয়াম বুঝেন না, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বারকে নাম্বার অফ অ্যাভোগাড্রো, এই যে এন দ্বারা বুঝাই নাম্বার, এন দ্বারা বলে অ্যাভোগাড্রো। হ্যাঁ, তো আমি সংখ্যা না লিখে আমি এন এ লিখলাম, সমস্যা নেই। হ্যাঁ, বুঝছেন তো? এবার সুতরাং সুতরাং কয়টা অ্যাটম আমার জানে পেলাম? 33.75 ইন্টু 21 ইন্টু এতটা অ্যাটম আছে 235 ইন্টু, এটা গুণ, এটা উপরে গুণ হবে না? 33 ইন্টু 75 ইন্টু 10⁻21 ডিভাইডেড বাই কত? ওই এন এ। আপনি ভাগ করলে দেখবেন এন এরও কোনো কি নাই, এন এরও কোনো আলটিমেটলি কোনো কি নাই, একক নাই, মানে টি মানে সংখ্যা বোঝায়। এইটাও কি নাম্বার অফ অ্যাটম সংখ্যা বোঝাচ্ছে। সংখ্যা সংখ্যা কেটে দিলে এখান থেকে আপনি কি পাবেন? আপনি গ্রাম পাবেন। আপনি কি পাবেন? নাম্বার, ওই যে গ্রাম আনসার পাবেন। বুঝা গেছে? বুঝছেন? হ্যাঁ, একটা সমস্যা,
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন ফিশন আওয়ার এখানে নিচে, এইখানে ফিশন নিচে, এখানে আওয়ার নিচে, এখানে ফিশন নিচে, তাহলে দেখবেন আপনি কাটাকাটি করতে গেলে দেখবেন আপনি যদি ফিশনকে উপর আনতে হচ্ছে, আপনার নিশ্চিতভাবে এইটা হবে 1 নাম্বার, এটা হবে 2 নাম্বার, 1/2 করতে হবে। বুঝছেন কি বলছি? বুঝছেন? হ্যাঁ, ব্যাপারটা আমি একটু দেখাই, তাহলে অঙ্ক শেষ, অঙ্ক নিয়ে আর কোনো কথা বলার দরকার